এই মুহূর্তে আপনাদের সরকারের প্রায়োরিটি কি? আমাদের প্রায়োরিটি গুলো তো সবসময়ই আমরা বলছি যে আমরা এই যে শেখ হাসিনা সহ যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা তারও আগে গত 15 বছরে যে অন্যায় অবিচার, যে এই ধরনের হত্যাকাণ্ড একের পর এক, এই যে শাপলার যে হত্যাকাণ্ড, এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা। কেউ কেউ বলে যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকার আমরা জন্য। তাদের আকাঙ্ক্ষা, তাদের আশা আকাঙ্ক্ষাকে আমরা সম্মান জানাই, কিন্তু উনি যেহেতু যেটা বলেছেন আমরা সেটাই আমি মনে করি সেই জায়গায় আমরা স্টিক করছি, এবং সেটাও হচ্ছে যে আমাদের ইলেকশন আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি জুনের মধ্যে করব। আপনার সংস্কার প্রস্তাবের মধ্যে ফ্যাসিজম যাতে আবার ফিরে আসতে না পারে সেটা এনশিওর না করে আপনারা যদি চলে যান, নির্বাচন দিয়ে দেন, তাইলে তো আবার এই ফ্যাসিজমের পুনরুত্থান হতে পারে, অন্য হাত দিয়ে হতে পারে। প্রতিহত তো আমরা একা করছি না, আমাদের সাথে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোই আছে। আমার মনে হয় এটা নিয়ে আপনাদেরকে আরো ভাবতে হবে না। ফ্যাসিজম যাতে বাংলাদেশে আবার ফিরতে না পারে তার সর্বোচ্চ এবং সব ধরনের বন্দোবস্ত করা হবে, এটুকু আপনি নিশ্চিত থাকেন। এই মানবিক করিডোরের বিষয়টি এখন কি পর্যায়ে আছে? রাখাইনে একটা মানবিক বিপর্যয় হয়েছে, মানবিক বিপর্যয় হয়তো অনেকে না খেয়ে পেয়ে বাংলাদেশে আসছেন, তো যাতে রাখাইনে যে লোকগুলো আছে তাদের খাবারটা যেন ওইখানে রাখাইনেই দেওয়া যায়, সেই জন্য একটা মানবিক একটা চ্যানেল তৈরি করা, চ্যানেল তৈরি করে তার কাছে যাওয়া। কিন্তু এই কাজটা কি আমি করব? এই কাজটা করবে হচ্ছে ইউএন, জাতিসংঘ করবে। জাতিসংঘ করবে। জাতিসংঘ এই কাজটা করবে কিভাবে? জাতিসংঘ ওই দেশের ওই রাষ্ট্রের সাথে কথা বলবে, আমাদের সাথে কথা বলবে, তারপরে জাতিসংঘ অন্যান্য যারা অ্যাক্টর আছে সবার সাথে কথা বলে একটা ডিসিশনে যাবে। তখন তো আমরা রেসপন্ড করবো যে হ্যাঁ আমরা রাজি কি। বাট সোফার এটা নিয়ে কোনো ডিসিশন হয়নি। চিফ অ্যাডভাইজার খুব একটা বড় একটা আমি বলবো যে মেগা প্ল্যান নিয়েছেন। সেই প্ল্যানটা হলো চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি যত বাড়ানো যায়। এটা করতে হলে আমাদের দরকার চিটাগাং পোর্টের সাথে আমরা ফরেন অপারেটরদেরকে আনছি। কেমন ফরেন অপারেটর? সাম অফ দেম আর দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এর ফলে যেটা হবে যে জিনিসপত্র যদি স্পিডিলি আমরা যেতে পারে এবং লজিস্টিক্যাল যে চ্যালেঞ্জগুলো সেগুলো যদি আমরা মিট করতে পারি, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে ইনভেস্টমেন্টের সয়লাব। আপনি পোর্ট নিয়ে যখন বললেন যে এখন মাতারবাড়ি নিয়েও তো আপনারা বেশ কিছু কাজ করেছেন, মংলা পোর্টের ব্যাপারে ইন্ডিয়াকে বাদ দিয়ে চাইনিজদের দায়িত্ব দেওয়া হয়েছে, তো এরকম পোর্ট রিলেটেড তো আরো বেশ কিছু অ্যাক্টিভিটিস পায়রা বন্দর নিয়ে কথাবার্তা আমরা ওই বেল ধরে যতগুলো পোর্ট আছে জি সবগুলো পোর্টকেই আমরা ইমপ্রুভ করতে চাচ্ছি, তাদের এফিসিয়েন্সি বাড়াতে চাচ্ছি, যাতে বাংলাদেশ, যেটা আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে হবে। মেট্রো রেলটা কি আপনারা কি স্পেসিফিক কোনো মানে আগায় নেয়ার কিংবা কবে নাগাদ আরো দুই একটা লাইন? অবশ্যই আমাদের প্ল্যান আছে যে এটাকে কিভাবে আগে। জাপান সফরে এই নিয়ে কি, যেহেতু জাপানি সহযোগিতায় এই প্রজেক্টটা বাস্তবায়িত হচ্ছে মূলত, আমরা আশা করছি যে এটা নিয়ে আমাদের মানে জাপানে আমরা যাচ্ছি, জাপানের প্রাইম মিনিস্টার এর সাথে কথা হতে পারে আমাদের চিফ অ্যাডভাইজারের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ স্পেশালে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। শফিক ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার সাথে আবার আমরা আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে আপনাকে পেয়েছি। আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো সামগ্রিকভাবে কেমন চলছে সরকার? না, আমরা তো 9 মাস হলো এই গভর্নমেন্টের। আপনারাই দেখছেন যে আমরা যেই প্ল্যান অনুযায়ী এগোচ্ছি, আমার মনে হয় যে বেশিরভাগই আমরা এক্সিকিউট করতে পারছি এবং সেটার সুফল বাংলাদেশের মানুষ জনগণ পাচ্ছেন। দ্রব্যমূল্য, বিভিন্ন জিনিসপত্রের দাম কমে এসছে, ইকোনমিক অনেক স্ট্যাবল, অনেক বেটার। আমরা আমাদের যেগুলো ইন্টারন্যাশনাল পেমেন্ট ছিল, পেমেন্টের অব্লিগেশন ছিল, সেগুলো অলমোস্ট এভরিথিং আমরা মিট আপ করেছি। এবং যেটা হচ্ছে যে একটা দেশে একটা আমি বলবো যে ভালো পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে। এবং আইন শৃঙ্খলা নিয়েও অনেকে অনেক কথা বলেন, বাট আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন অনেক বেটার। পুলিশ আপনি দেখছেন এখন অনেক বেশি, এই ঈদের সময় আপনারা দেখেছেন পুলিশের যে ভূমিকা, পুলিশ
খুবই তাদের দায়িত্বটা পালন করেছে, ফলে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট অনেক কম ছিল এবং খুব যে ধরনের ঈদের সময় আমরা অনেকগুলো যে নিউজগুলো পাই সেগুলো আমরা পাইনি। এবছর আমি বলবো যে সব দিক দিয়ে আমাদের মানে আমরা একটা বেটার জায়গায় যাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সরকারের প্রায়োরিটি কি? আমাদের প্রায়োরিটি গুলো তো সবসময়ই আমরা বলছি যে আমরা এই যে শেখ হাসিনা সহ যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা তারও আগে গত 15 বছরে যে অন্যায় অবিচার, যেই ধরনের হত্যাকাণ্ড একের পর এক, এই যে আমরা ইয়ের 12 বছর পূর্তি করলাম যে শাপলার যে হত্যাকাণ্ড, এই সমস্ত হত্যাকাণ্ডের বিচারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। বিচারটা করা, সংস্কারগুলো করা, অনেকগুলো 11টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন। প্রত্যেকটা এই রিপোর্টগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট বসছে, কিছু নিয়ে বসছে না, সেগুলো নিয়ে আমরা যাতে পলিটিক্যাল একটা কনসেনসাস আমরা রিচ করতে পারি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, সেগুলো একটা দেখা এবং সেই অনুযায়ী সংস্কার কাজকর্ম যতটুকু আমাদের সময়ের মধ্যে আমরা করতে পারি সেটা করা, এইটা। আর তারপরে একদম শেষে আমাদের কাজ হচ্ছে একটা খুবই ভালো নির্বাচন দেওয়া। প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভালো ইলেকশন। কিন্তু মানুষের মনে একটা সন্দেহ আছে যে এবারের নির্বাচনে সহিংসতাটা অনেক বেশি হতে পারে এবং এটা এর পিছনে একটা কারণ কাজ করছে। মানুষ মনে করছে যে পুলিশ এখনো আপ টু দ্য মার্ক, ওই লেভেলে পুলিশের আস্থাটা যায়নি। আর রাজনৈতিক দলগুলো যেহেতু কোনো সাপ্রেশন নেই, কারো উপর নেই, সবাই ওপেন, তো রাজনৈতিক দলগুলোর মধ্যেও নির্বাচনে প্রার্থিতা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা আছে, কিংবা একাধিক প্রার্থী দাঁড়াবে, বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে। পুলিশ কার পক্ষে অবস্থান নিবে কিংবা নেবে না, কিংবা কতটুকু নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, এগুলো নিয়ে এক ধরনের সন্দেহ আছে। আপনি কি মনে করেন? আমার মনে হয় না, আমার মনে হয় ইলেকশন আস্তে আস্তে পুলিশের কনফিডেন্স আরো বাড়বে। প্লাস আমার একটা জিনিস কি, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও তো এক ধরনের কনসেনসাস আছে যে না, যত পারা যায় যে হানাহানির থেকে দূরে থাকা। আমি কোয়াইট কনফিডেন্ট যে আমরা একটা ভালো ইলেকশন পাবো, সেই ধরনের হানাহানি হবে না। আপনি আইন শৃঙ্খলার কথা বললেন, আমরা মাত্র 2 দিন আগেই দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ, যে এই ছাত্র অভ্যুত্থানের অন্যতম একজন নেতা, তার উপর গাজীপুরে আমরা অলরেডি 54 জনকে অ্যারেস্ট করেছি। আমরা এখনো সত্যিকারে পতিত স্বৈরাচারের দোসররা এখনো কেউ তো আছে, তারা আবার চেষ্টা করছে, কেউ চেষ্টা করছে 2-একটা প্রোটেস্টও করার জন্য, প্রোটেস্ট তো না, তার দোসরপনা করার জন্য। তো আমরা তো তাদের প্রত্যেকেরই বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি। কেউই তো পার পাচ্ছে না। না, কিন্তু এইটা যে আপনাদের গোয়েন্দা তথ্য, মানে এইরকম মুভমেন্ট তো আপনার ইলেকশনে আসলে অনেক বেড়ে যাবে, আমি এই কথাটাই বলতে চাচ্ছি। তখন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় তো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কাছে টাকা পয়সাও আছে। আমার মনে হয় যে আওয়ামী লীগকে আপনারা অনেক বেশি ভাবছেন যে এরা এখনো অনেক, এদের ইনফ্লুয়েন্স অনেক। আমি গ্রাম অঞ্চলে আমি প্রচুর ভিজিট করি, সেরকম কিছু নয়। আওয়ামী লীগের লোকগুলো থেকে তো দেখাই যাচ্ছে না। 2-1 ঢাকা শহরে আপনি দেখেন না, ঝটিকা মিছিল করে, কয়জন লোক হয়, এতে অনেকে কেউ অরিড হয়ে যায়, এই ওরা আজকেও মিছিল করেছে, কিন্তু লোকজন কয়টা? 5, 6, 7। এখানে বিষয়টা এই কারণে আসে যে দেখেন তাদের হাতে প্রচুর অস্ত্র রয়ে গেছে। আপনারা যে বৈধ অস্ত্র তাদের আমলে তারা তাদের দলীয় ক্যাডারদের হাতে তুলে দিয়েছিল, এই সংখ্যাটাও অনেক। আবার লুটের অস্ত্র আছে, বিভিন্ন ধরনের অস্ত্র। বড় অস্ত্র হচ্ছে যে জনগণের সাথে আপনার সম্পৃক্ততা, জনগণের থেকে আপনার পপুলারিটি, এর চেয়ে বড় তাদের পপুলারিটি শূন্যের কোঠায়। তো এই জায়গা থেকে তারা কি করতে পারবে? এবং সবচেয়ে বড় কি, তারা সবাই জানে, যদিও 2-1 গলাবাজি করছেন বাইরের থেকে, তারা সবাই জানে যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে তাদের বড় লিডারশিপের বেশিরভাগ লোকই জড়িত। তাদের লিডারশিপ, তাদের ইভেন গ্রাসরুটস। তাদেরকে কি আপনারা এই নির্বাচনের আগে বিচারের মুখোমুখি, মানে বিচার চূড়ান্ত পর্যায়ে নিতে পারবেন কিনা? ভালোভাবে করা যায় সেটার আমরা চেষ্টা করছি। কিন্তু বিচারের বিষয়টা আপনি জানেন, বাংলাদেশে যে বিচার বিষয় ইচ্ছা করলেও কিন্তু তাড়াতাড়ি করা যায় না। তার মধ্যে আমরা যতটুক এমন, মানে অনেক ক্ষেত্রে কি তাড়াতাড়ি করলে অবিচার হয়, আমরা অবিচার চাই না, আমরা সুবিচার চাই। বিচারটা হোক, ন্যায় বিচার চাই, মানে ন্যায় বিচার চাই, জাস্টিসটা যাতে হয়।
এবং সেই জন্যই আমরা কাজ করছি, কেউ পার পাবে না এটুকু বলতে কিন্তু পারি। আমরা কালকেও দেখলাম যে আমাদের ইউরোপীয় ইউনিয়নের কমিশনার যিনি ডিকাবের একটা অনুষ্ঠানে উনি বললেন যে তাদেরও টপ প্রায়োরিটি বিচার, আপনারাও অবশ্যই। বিচারের কথা বলছেন, জি, কিন্তু মেজর স্টেক হোল্ডার বিএনপি তো সেইভাবে জুড়ে সুরে বিচারের কথাটা এখন বলছে না। তাদের কথাটা তো আমি বলবো না, আমরা এই অভ্যুত্থানকে রিপ্রেজেন্ট করি, আমরা অভ্যুত্থানের ফসল। এই যে 1400 থেকে 2000 লোক যে মারা গেল, তাদের তারা যে গভর্নমেন্টকে নিয়ে এসছে সেই গভর্নমেন্ট হচ্ছে আমরা। অবশ্যই আমরা তাদের যে মৃত্যু, তাদের যে ভয়াবহ রকমের হত্যাকাণ্ড হলো, সেটা তো আমরা বিচার করব, এটা আমাদের টপ প্রায়োরিটি, সব কিছুর ঊর্ধ্বে এটা সবচেয়ে টপ প্রায়োরিটি। এবং যারা যেটার সাথে জড়িত, তা যারা বাইরে আছে তাদেরকে ফিরিয়ে আনা, ইনক্লুডিং শেখ হাসিনা, এবং তাকে বিচারের সম্মুখীন করা, এটা আমাদের টপ প্রায়োরিটি। আপনারা কি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন সত্যি সত্যি? আমরা বিচারটা করতে পারবেন আমরা কিনা তো ঠিক মতো? প্রেসারটা বিল্ড আপ করছি। আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়নও বলছে যে বিচারটা দরকার। এটা কারণ হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনালি এই সাপোর্টটা মোবিলাইজ করতে পেরেছি, এবং সেই উদ্দেশ্যেই আপনি দেখেন ইউএন এর রিপোর্টটা সবাই একসেপ্ট করেছেন, সবাই ইউএন এর রিপোর্টটা পড়ে সবাই মানে আটকে উঠেছেন যে কি ভয়াবহ রকমের একটা ম্যাসাকার হয়েছে সবার সামনে। এখানে যে পরিমাণ লোক এই জুলাই গণহত্যায় জড়িত কিংবা সামগ্রিকভাবে এর আগের গুম খুনের সাথে জড়িত, মানবতা বিরোধী অপরাধের সংখ্যা কিংবা পরিমাণ সংখ্যাটা যত বেশি, সেই তুলনায় তো আপনারা মাত্র এই পর্যন্ত একটা ট্রাইব্যুনাল কাজ করছে, তো না এটা না, কেন সেটা একটা জায়গায় পাঁচটা আমার করতে মনে হয় যে অসুবিধা আমরা কোথায়? একটা সেকেন্ড ট্রাইব্যুনাল করার একটা ডিসিশন নিতে Decision যাচ্ছি। হয়েছে। হ্যাঁ, এবং আমরা আশা করছি যে ওইটা হলে এটা এক্সপেডাইট হবে। বাট কাজ তো থেমে নাই, কাজ আমরা খুবই গতিতেই করছি। কিন্তু আমাদের একটাই কথা হচ্ছে যে আমরা তাড়াতাড়ি করতে গিয়ে যেতে মানে আমরা ন্যায় বিচারটাকে ক্ষতিগ্রস্ত না করি। নির্বাচনটা আসলে কখন আপনারা করতে যাচ্ছেন? নির্বাচনের ব্যাপারে প্রফেসর ইউনূস আমার মনে হয় কয়েক ডজন বার বলেছেন বলছেন। যে ইলেকশনটা হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আমরা তো দেখছি যে বিএনপি এখনো বলছে ডিসেম্বর, আবার জামাতে ইসলামী ফেব্রুয়ারি বলছিল যে রোজার আগে, এরপরে সর্বশেষ দেখলাম জামাতের আমির আমরা আসলে বললেন যে কে কি বলছে, এপ্রিল। কে কি বলছে আমরা সেটা লক্ষ্য, আমরা ওরা আমাদের অংশীজন, তারা জুলাই অভ্যুত্থানে ছিলেন, তা আমরা তাদেরকে সম্মান জানাই। কিন্তু আমাদেরও তো নিজস্ব অনেকগুলো কাজ আছে, কাজগুলো ঠিক এই করে রোড ম্যাপটা কবে ডিক্লেয়ার করবে এটা আমি জানি না। তবে আমরা নিশ্চিত করে বলতে পারি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই অবস্থানে প্রফেসর ইউনূস খুবই এক কথার মানুষ, আমি কখনো ওনার কথার ব্যর্থ হয়েছে আমি দেখি নাই। কিন্তু মানুষের মনে, যে আমি আবারও এই প্রশ্নটি আপনাকে করছি, মানুষের মনে একটা প্রচন্ড আগ্রহ বিভিন্ন পর্যায়ে, আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেখি যে তারা চায় যে বিচারটা একটা পর্যায়ে এসে, সংস্কারটা একটা পর্যায়ে এসে এরপর আপনারা নির্বাচনে যান। এখন মানুষের সবাই, এমনকি কেউ কেউ বলে যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকার জন্য। আমরা তাদের আকাঙ্ক্ষা, তাদের আশা আকাঙ্ক্ষাকে আমরা সম্মান জানাই, কিন্তু উনি যেহেতু যেটা বলেছেন আমরা সেটাই, আমি মনে করি সেই জায়গায় আমরা স্টিক করছি, এবং সেটাও হচ্ছে যে আমাদের ইলেকশন আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে করব। এবং এটা কি আমাদের যারা বিভিন্ন বন্ধু রাষ্ট্র আছে তারাও তো বারবার এই প্রশ্নটা করে এবং জানতে চায়। কালকেও আমি তাদেরকেও এটাই বলা হয়েছে, যখন ওনার সাথে মিটিং হয়, ওই মিটিং এ প্রফেসর ইউনূস বারবার এই কথাটাই বলেন, যদি ইলেকশনের প্রসঙ্গ আসে উনি এই কথাটা বলেন যে না ইলেকশন এই, এমন না যে উনি ওনাদেরকে এক কথা বলছেন বাইরে আর এক কথা বলছেন, তা না। উনি খুবই একজন ট্রান্সপারেন্ট একজন লিডার, এবং খুবই ট্রান্সপারেন্টলি উনি সবগুলো বলেন, এবং উনি আমাদের ভিতরে কি কি কথা হয় আমরা দেখছেন তো, আমরা প্রত্যেকটারই প্রেস রিলিজ দেই, প্রত্যেকটারই যা কথা হয় আমরা এটা দিই, আমাদের সর্বোচ্চ ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করছি। নির্বাচন কমিশন কি আসলে এই ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত? আপনাদের কাছে, সরকারের কাছে কি রিপোর্ট? আমি তো ওদের কথাবার্তা যেটা শুনি তাতে তো মনে হয় যে তারা প্রস্তুত। তারা মাঝে মধ্যে যে আসন বিন্যাসের কথা, যে ডিমার্কেশন যেটাকে বলে, যে সেইটার ব্যাপারে একটা কথা আসে যে এটা তো এখনো আনসেটেলড রয়ে গেছে, এটার কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে। আজকে একটা ডিসিশন হয়েছে ক্যাবিনেটে, বাট কোনো কিছুই আনসেটেল না। আমরা বলতে পারি যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এর ব্যর্থ হবে। প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে সেটা নিয়ে কাজ করছে, এটা লজিস্টিক্যাল অনেক ইস্যু আছে। অনেক দেশ পারে প্রবাসীদের ভোটের অর্গানাইজ করতে, তাদের লোকগুলো আসলে কম।
কয়টা মাত্র লোক? আপনার দেখেন মালয়েশিয়া করছে, কিন্তু মালয়েশিয়ায় কয়জন মালয়েশিয়ান বিদেশে থাকে, ঠিক না? এইরকম যে সমস্ত দেশ করছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের লোক সংখ্যা কম, কিন্তু আমাদের তো 1.5 থেকে 2 কোটি লোক বাইরে থাকে। তো সবাইকে আমি ইলেকশনকে মানে প্রসেসে নিয়ে আসা, ভোটাধিকার ভোটার করা, এটা ম্যাসিভ একটা কাজ, বাট আমরা কাজগুলো এগিয়ে রাখছি। আমরা এবার পাইলট প্রজেক্ট হিসেবেও কি এবারে নির্বাচনে এরকম কিছু আমি জানি না, এটা ইলেকশন কমিশন করতে হবে বা করবে, বাট সরকারের তরফ থেকে সরকারের তরফ থেকে আপনি দেখেন যে এটি ইন্ডিপেন্ডেন্ট কমিশন গুলো হয়েছে, তারাও কিন্তু সাজেস্ট করেছে। কিন্তু এটার জন্য যেই পরিমাণ ব্যাপক প্রস্তুতি লাগে সেই প্রস্তুতি আছে কিনা আমি জানি না। আরেকটা হচ্ছে যে গত 15-16 বছরে তো আপনি দেখেছেন ইলেকশন ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়ে গেছে। তো ওই জায়গাগুলোও আগে তো ফিক্স করতে হবে, ঠিক করতে হবে, ঠিক করার পরে তো ইলেকশনের আয়োজন করতে হবে। বাট আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে প্রবাসীরা ভোট দিতে পারেন। এইবারের নির্বাচনটা যে আপনারা অন্তর্বর্তী সরকারের অধীনে হচ্ছে কিংবা হবে, তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের একটা সংস্কার প্রস্তাবের মধ্যে কিন্তু এটা আছে। কারণ এটার ব্যাপারে কি আলাদা কোনো সিদ্ধান্ত আপনারা আগে নিয়ে নির্বাচনে যাবেন, নাকি ওই ব্যাপারে সিদ্ধান্ত ছাড়াই এখন যেভাবে আছে এইভাবেই নির্বাচনটা হয়? আমার মনে হয় কনসেনসাস কমিশন এগুলো প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলছে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কনসেনসাস কমিশনের প্রথম দফার শেষ হবে হচ্ছে 15ই মে। তো 15ই মে এটা শেষ হওয়ার পরে আপনি আবার ওনারা আর এক দফা, সেকেন্ড দফা একটা করবেন, কি যেন আলাপ আলোচনা শুরু করবেন। তো এই সময় এগুলো অনেক বিষয় আলাপ হবে। প্রথমে ওরা ধরবেন যে কোন জায়গায় আসলে এগ্রিমেন্ট হয়েছে সেগুলো তো রাখলেন, আর যে সমস্ত জায়গায় ডিসএগ্রিড পয়েন্ট ওগুলো নিয়ে ওনারা বসবেন, বসে সবার সাথে এই এগ্রিমেন্টের জায়গাগুলো তৈরি করবেন, কোথায় মতৈক্যটা তৈরি করা যায় সেটা করবেন। এবং এই যে আপনি যে ইস্যুগুলো বললেন, মেজর ইস্যুগুলো, এগুলো কিভাবে এক্সিকিউট হবে, কিভাবে ইমপ্লিমেন্ট হবে, সেগুলো ওই সময় আলোচনা হবে। না, তো আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে আপনি জুলাই অভ্যুত্থানের পরবর্তী তাদের আকাঙ্ক্ষার এই সরকার, তো অবশ্যই আপনার সংস্কার প্রস্তাবের মধ্যে ফ্যাসিজম যাতে আবার ফিরে আসতে না পারে সেটা এনশিওর না করে আপনারা যদি চলে যান, নির্বাচন দিয়ে দেন, তাইলে তো আবার এই ফ্যাসিজমে পুনরুত্থান হতে পারে, অন্য হাত দিয়ে হতে পারে। প্রতিহত তো আমরা একা করছি না, আমাদের সাথে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোই আছে। আমার মনে হয় এটা নিয়ে আপনাদেরকে আরো ভাবতে হবে না। আমরা সবাই ওয়াকিবহাল ফ্যাসিজম কিভাবে ব্যাক করতে পারে। আমরা জানি তারা কি কি করছে, কারা কি ভয়াবহ রকমের টাকা খরচ করছে, করে অনলাইনে মিস ইনফরমেশন ছড়াচ্ছে, আমরা সবই জানি, আমরা দেখছি, ইন্টেন্সিভলি মনিটর করছি। তো আমরা বলতে পারি যে ফ্যাসিজম যাতে বাংলাদেশে আবার ফিরতে না পারে তার সর্বোচ্চ এবং সব ধরনের বন্দোবস্ত করা হবে, এটুকু আপনি নিশ্চিত থাকেন। বাংলাদেশের মাটিতে ফ্যাসিজমের কোনো জায়গা নেই। এই বিষয়টা আমি কালকেও বলেছি যে এটা আসলে ডিপেন্ড করবে বা এটা ডিসাইড করবে যে যারা জুলাইয়ের সমস্ত আন্দোলনে যারা ছিল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। না, সেখানে তো সরকার হিসেবে আপনারা একটা উদ্যোগ তো নিতে পারেন। অনেকে বলছেন যে সরকার চাইলে এটা এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। সেই জিনিসগুলো নির্বাচন কমিশনও বলছে যে আপনাদের উপর ঠেলে দিচ্ছে। সেই জিনিসগুলো হলো একটা কনসেনসাসে আসতে হয়। এটা তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা কনসেনসাসে, এটা তো পলিটিক্যাল পার্টি জনগণকে রিপ্রেজেন্ট করছেন, আমরাও জনগণকে রিপ্রেজেন্ট করছি, বলতে আমরা তো আর আনলিমিটেড টাইম ক্ষমতায় থাকছি না, আমরা তো চলে যাব। তো সেই জন্য পলিটিক্যাল পার্টিগুলো তো সারা আমার বছরের পর বছর থাকবেন, তারা সবাই মিলে একটা আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে আওয়ামী লীগ কি নির্বাচনে নিষিদ্ধ থাকা উচিত? ব্যক্তিগতভাবে কি মনে করি সেটা আসলে মুখ্য বিষয় না এখানে, এটা আমার ব্যক্তি চিন্তাটা তো এখানে বিষয় না। আমরা চাই না যে বাংলাদেশে ফ্যাসিজম আসুক, না আওয়ামী লীগ নিষিদ্ধর বিষয়টা, যে নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়, সেই বিষয়টা আমি তো বললাম যে জুলাই আন্দোলনে যারা একসাথে ছিলেন, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে যারা আন্দোলন করেছেন, তারা এটা ডিসিশন নেবে। এবং আমি মনে করি যে দেশ এবং জাতির জন্য যেটা সর্বোচ্চ বেটার একটা সলিউশন হয় সেটাই ওনারা নেবেন। আমার মনে হয় একটু ভিন্ন প্রসঙ্গে আমরা আসি, যে আমরা দেখছি আপনাদের বয়স 9 মাস হলেও এর ভিতরেই
আপনারা জাতীয় পর্যায়ে অর্থনীতির ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। এর মধ্যে যদি আমি বলি, রিসেন্টলি বিডা একটা কনফারেন্স করেছিল ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে। এখানে প্রায় 3,000 কোটি টাকার মতো একটা ব্রিফিং এ আমরা দেখেছি যে প্রপোজাল আসছে বিভিন্ন বিদেশি উদ্যোক্তা বিনিয়োগকারীদের পক্ষ থেকে। এই সমস্ত ক্ষেত্রে এই বিডার কনফারেন্সেরও একটু বেশ সময় পার হয়ে গেছে। এরপরে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি কিছু সুনির্দিষ্ট কোনো অগ্রগতি থাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিংবা ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আমাদেরকে বলতেন। না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার সব জায়গায় সবার সাথে কথা বলছেন, বিদেশি রাষ্ট্রনায়কদের সাথে কথা বলতেছেন, আবার এট দ্য সেম টাইম বিদেশি কোম্পানি, বড় বড় কোম্পানিগুলোর সাথেও কথা বলছেন। এখন দেখেন অলরেডি কানাডার একটা কিন্তু বড় একটা বিজনেসদের ম্যানদের একটা প্রতিনিধি বাংলাদেশে ভিজিট করছেন। তারা অনেক কিছুতে ইনভেস্ট করতে চান, ইনক্লুডিং সোলার এনার্জিতে। তারপরে এই কয়েকদিনের মধ্যে ইউএইর একটা গ্রুপ আসবেন, মিনিস্টাররা আসবেন, তো ওইখানে একটা বড় কথা হবে। তারপরে এই মাসেই আমরা আশা করছি যে চায়নার থেকে একটা বড় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডেলিগেশন নিয়ে আসবেন চায়নার কমার্স মিনিস্টার। উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল কমার্স মিনিস্টার। তো উনি আসলে, তাহলে আপনি দেখছেন যে কি পরিমাণ ইন্টারেস্টটা। না, আপনারা তো এই মেতে জাপান সফরে যাওয়ার, তারপরে মেতে চিফ অ্যাডভাইজার মের শেষের দিকে জাপান সফরে যাবেন। তো আমরা আশা করছি যে এই যে সফরগুলো বা এই যে আসছে যারা, সবগুলো মিলিয়ে বাংলাদেশকে নতুনভাবে ওয়ার্ল্ড ম্যাপে তুলে ধরা হবে। এবং এর ফলে যেটা হবে যে প্রচুর ইনভেস্টররা বাংলাদেশে আসবেন। একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে ট্যারিফ রেজিম দিয়েছে, অনেকে বলছেন যে এটা আমাদের জন্য ডেট্রিমেন্টাল হতে পারে, ঠিক হবে না। বাট আমরা মনে করছি যে এর ফলে একটা হচ্ছে যে ইয়েরা যেই জায়গায় আছে সাউথ ইস্ট এশিয়া বা ফার ইস্ট এশিয়া, তা আমরা যেগুলো দেখছি যে অনেকে এখন ওই সমস্ত দেশে ইনভেস্ট করার ব্যাপারে একটু সতর্ক, রিজার্ভেশন। সেই জায়গায় আমাদের একটা আমরা বলবো যে ওপেন হার্ট নিয়ে আমাদের তাদেরকে ইনভাইট করছি এবং অনেকে আসতেছে। কোরিয়ার থেকে ভালো ডেলিগেশন আসছে, ইউএই থেকে, কাতারের থেকেও আমরা আশা করছি একটা বড় ডেলিগেশন আসবে। তারা আমাদের এখানে একটা ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করতে চায়। তাদের তো এখানে এত বেশি শ্রমিক নিয়ে যাওয়া যাবে না, তো এইখানে যাই। এবং আমরা সাথে সাথে রিফাইনারির ক্ষেত্রে দেখলাম যে চিফ অ্যাডভাইজারের ভিজিটের সময় কাতার বাংলাদেশের রিফাইনারি, ওই মিটিং এই চিফ অ্যাডভাইজার তাদেরকে বলেছেন যে ওকে, তোমরা যদি এই ধরনের করতে চাও আমরা তোমাদেরকে একটা ডেডিকেটেড ইকোনমিক জোন দিয়ে দিতে পারি কাতারকে। তো এখন এই পুরো এই ইন্টারেস্ট গুলো আমরা দেখছি। আমরা আশা করি যে এইগুলোর একটা ইভেনচুয়ালি একটা রেজাল্ট পাবো। বাংলাদেশে প্রচুর জব তৈরি করা দরকার, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রচুর আসা উচিত। এবং আসলে যেটা হবে যে পুরো বাংলাদেশের ইকোনমিক যে গ্রোথটা আবার নতুন একটা বুস্ট পাবে। আর একটা বিষয় হচ্ছে যে এই পুরো জিনিসগুলো করতে গেলে বিদেশি ইনভেস্টররা তখনই আপনার উপরে ইন্টারেস্টেড হয় যখন দেখে যে আমাদের পোর্টের এফিসিয়েন্সিটা বেটার। তারা তো বেশিরভাগই এসে যে বাংলাদেশের মার্কেটের জন্য তো শুধু ইনভেস্ট করবে, ইন্টারন্যাশনাল মার্কেটটা তারা ধরবে। ইন্টারন্যাশনাল মার্কেট আপনার ধরতে হলে পোর্ট থ্রুতে, বাংলাদেশের পোর্টের থ্রুতে তো আপনার যেতে হবে। এখন এই পোর্ট যদি আপনার দুর্বল হয়, পোর্ট যদি যেই মাল এক্সপোর্ট করতে আপনার 24 ঘন্টা সময় লাগায় সেটা যদি আপনি 72 ঘন্টা লাগান বা কোনো কোনো ক্ষেত্রে 7 দিন লাগান, তাহলে সেই ক্ষেত্রে তো আর আপনার ওরা চিন্তা করবে যে আমি এখানে আসবো, আমার মালটা তো আমি টাইমলি আমি এক্সপোর্ট করতে পারবো না বা ক্রেতার কাছে ওয়েস্টার্ন ক্রেতার কাছে পৌঁছাতে পারবো না। তো সেই জন্য চিফ অ্যাডভাইজার খুব একটা বড় একটা, আমি বলবো যে মেগা প্ল্যান নিয়েছেন। সেই প্ল্যানটা হলো চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি যত বাড়ানো যায়। এটা করতে হলে আমাদের দরকার চিটাগাং পোর্টের সাথে আমরা ফরেন অপারেটরদেরকে আনছি। কেমন ফরেন অপারেটর? সাম অফ দেম আর দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারা বড় বড় ওয়ার্ল্ডের টপ পোর্ট ওরা অপারেট করে আসছে। তাদেরকে আমরা চাচ্ছি মানে অপারেটিং সিস্টেমটা ইমপ্রুভ করে চিটাগাং পোর্টের কর্মক্ষমতা বাড়াতে চাচ্ছে। খুবই এবং এটা ওরা পারবে। ওরা আমাদেরকে কোনো সার্ভে করেছে ইতিমধ্যে, কিছু সার্ভে আছে। আর চিটাগাং পোর্টটাকে তো সবার জানা যে এই পোর্টটার এই ক্যাপাসিটি। তো আমরা আশা করছি এর ফলে যেটা হবে যে
জিনিসপত্র যদি স্পিডিলি আমরা যেতে পারে এবং লজিস্টিক্যাল যে চ্যালেঞ্জগুলো সেগুলো যদি আমরা মিট করতে পারি, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে ইনভেস্টমেন্টের সয়লাভ আপনি হয়ে যাবে। পোর্ট নিয়ে যখন বললেন যে এখন মাতারবাড়ি নিয়েও তো আপনারা বেশ কিছু কাজ হ্যাঁ, করেছেন, মংলা পোর্টের ব্যাপারে ইন্ডিয়াকে বাদ দিয়ে চাইনিজদের দায়িত্ব দেওয়া হয়েছে, তো এরকম পোর্ট রিলেটেড তো আরো বেশ কিছু অ্যাক্টিভিটিস পায়রা বন্দর নিয়ে পুরো কথাবার্তা আছে। আমরা ওই বেল ধরে যতগুলো পোর্ট আছে জি, সবগুলো পোর্টকেই আমরা ইমপ্রুভ করতে চাচ্ছি, তাদের এফিসিয়েন্সি বাড়াতে চাচ্ছি, যাতে বাংলাদেশ, যেটা আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে হবে। ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে হলে একটা তার মূল এসেনশিয়াল জিনিস হচ্ছে আপনার Port. পোর্টের এফিসিয়েন্সি বাড়ানো, পোর্টটাকে ঠিক করা। সেই জায়গাটায় উনি হাত দিয়েছেন। এখানে সুনির্দিষ্ট প্রপোজাল গুলো কি আছে যে পোর্ট ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এটার ফরেন ক্ষেত্রে দেখেন, আমরা যদি ইনভলভমেন্ট, আমরা চাই যে ফরেন যারা টপ অপারেটর তাদেরকে আনলে আসে কি তারাই খুব দ্রুত প্ল্যান করে, তারা তো এগুলো এই সমস্ত অভ্যস্ত। পোর্ট অভ্যস্ত। এখন অনেকে বলতে পারেন যে বাংলাদেশি লোককে দেওয়া হচ্ছে না কেন, তারা তো অভ্যস্ত না এবং তারা ওই পরিমাণ ইনভেস্ট করতেও পারবেন না। হ্যাঁ, প্লাস হচ্ছে কি ভেস্টেড গ্রুপের কাছে অনেক সময় চলে যেতে পারে, তাহলে হিতে আরো বিপরীত হবে। আপনি একটা কাজ করলেন, এমন একটা এগ্রিমেন্ট করলেন, দেখা গেলো যে তার সাথে আপনি কোনো কাজই করতে পারছেন না এবং আপনার পুরো ইকোনমিকে সে একটা প্রবলেমের জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা সেই জায়গায় এফিসিয়েন্সি আনতে চাই। সেই পোর্টের যদি এফিসিয়েন্সি আনে, আমরা এভরিওয়ান বেনিফিটেড হবে। আপনি হবেন, আমি হব, বাংলাদেশের দেশের উন্নতি হলে তো তার জনগণের উন্নতি সবাই হবে। সবাই বেনিফিট। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে এর আগে আমরা দেখেছি যে ইন্ডিয়া বাংলাদেশের পণ্য পরিবহনের ক্ষেত্রে যে করিডোরটা নেপাল হয়ে দিয়েছিল, এটা বন্ধ করে দিয়েছিল। তো এর ফলে দুই ধরনের কথাবার্তা আসছিল, আসলে লাস্ট এটার পজিশনটা কি? এটা হচ্ছে এয়ার শিপমেন্টের ক্ষেত্রে। জি, জি। এয়ার শিপমেন্টে আমাদের সাথে ইন্ডিয়া একটা ফ্যাসিলিটি আমাদেরকে দিত, সেটা হলো ট্রান্সশিপমেন্ট। আমাদের দেশে অনেকে যেই এয়ার শিপমেন্টের মাধ্যমে যে গুডস যেগুলো পাঠায়। বিদেশে পাঠাতেন, তারা যেটা করতেন যে ফার্স্টে বেনাপোলে যেতেন, বেনাপোল থেকে ওই পারে হচ্ছে পেট্রাপোল, পেট্রাপোলে মাল নিয়ে ওই মাল সরাসরি চলে যেত দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে, ওইখান থেকে কার্গো ফ্লাইটে চলে যেত। এতে যেটা হতো, যে এটার মূল কারণ হচ্ছে যে ওরা কস্টিংটা কম, এটা $2.5 পড়তো, আর আমাদের এখানের থেকে এটা করতে $5 পড়তো। তো এই জায়গাটা আমাদের যে কমার্স অ্যাডভাইজার, যিনি রিসেন্টলি এভিয়েশন সিভিল এভিয়েশন অ্যাডভাইজার হয়েছেন, যাকে দেওয়াতে, উনি এখন দায়িত্ব নিয়েছেন যে এইটাকে কিভাবে আমরা এখান থেকেই পাঠাবো বাংলাদেশ, কস্টিংটা আমরা $2.5, এবং উনি বলছেন যে $2.5 নিচে হবে, এটা আমরা করব। অলরেডি উনি যে মেজারটা নিয়েছেন তাতে করে অলরেডি আপনার কিছু কিছু পণ্যের ক্ষেত্রে, গার্মেন্টস এর ক্ষেত্রে অনেক কমে এসছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি 37% কস্ট কমে গেছে, আর কিছু কিছু ক্ষেত্রে গিয়েছে 13%। আমরা যদি এটা $2.5 আনতে পারি, তাহলে শুধুমাত্র আমাদের যে গার্মেন্টস, যেটা আমরা ইন্ডিয়ার থেকে যে বেনিফিটটা নেই, সেটাকেই আমরা আরো সার্ভ করতে পারবো না, বরঞ্চ আরো যেটা হবে যে আমাদের কচুরলতি, আমাদের বিভিন্ন এই যে লাউ, কুমড়া, কৃষিজাত সব যাবে। এটা যখনই এই ডিমান্ড গুলো আমরা মিট করতে পারবো, তখন দেখা যাবে যে বাংলাদেশের কৃষকরা বেনিফিটটা পাচ্ছে। তো এই জায়গাটাও হাত দেওয়া হচ্ছে, এবং উনি কমার্স অ্যাডভাইজার খুবই এফিশিয়েন্টলি এটা হ্যান্ডলিং করছেন। উনি বলেছেন 2-3 মাসের মধ্যে এই পুরো যে কস্টিংটা, এটাকে উনি $2.5 নিচে নামাবেন। আরেকটি বিষয় যে আমরা রিসেন্টলি দেখলাম যে রেমিটেন্স, আপনারা পরপর 2 মাস প্রচুর রেমিটেন্স আসছে, এটা কেন? আপনার কেন মনে হয় যে এটা কি, নাকি এটা অস্থায়ী, নাকি এটার এটা স্টেবল কোনো কিছু হবে? আমার তো মনে হয় যে অনেকগুলো কারণ আছে। একটা তো হচ্ছে যে ওই 2টা মাসই আসলে একটা ফেস্টিভ্যাল টাইম গেছে, আমাদের ঈদের মাস, তো সেই জন্য অনেকে ঈদের মাসে তো অনেকে টাকা বেশি পাঠায়। আর একটা হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থায় টাকা পাঠালে টাকা কম পেত, এখন সেটা হচ্ছে না, টাকাটা ওনারা ভালোই পাচ্ছেন, ফলে অনেকে ব্যাংকিং ব্যবস্থায় পাঠাচ্ছেন। আর একটা হচ্ছে ওনারশিপ, তারাই আমাদের যে রেমিটেন্সের যে ভাই বোনরা যারা রেমিটেন্স পাঠান, যে আমাদের বিদেশি যারা কাজ করছেন, আমাদের যে ভাই তারা সরকারকে অন করছে, কিংবা মনে করছে যে এটা আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এবং সেই কারণে আমরা তাদের পজিটিভ দৃষ্টিভঙ্গিটা এখানে কাজ করছে। এই যে প্রফেসর ইউনূস যত জায়গায় গেছেন, এরা এসে কেউ কেউ ছবি তুলছে, কেউ কেউ সেলফি তুলতেছে,
কেউ কেউ এসে স্যার আমাকে একটা, উনি ওনার সময়ের হ্যাঁ, সেটা তো- স্বল্পতার পরেও উনি সেটা তো প্রবাসী বাংলাদেশি বলেন, আর আপনি এতক্ষণ যা বললেন যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এটা প্রফেসর ইউনূসের উপর বিশ্ববাসীর যারা জানে তাদের একটা আস্থা আছে বলেই তো তারা এগিয়ে আসছে। জি, তো এইটা তাইলে ধরে রাখবেন কিভাবে ভবিষ্যৎ সরকার যারা আসবে তাদের ক্ষেত্রে? এটা তো তাদের জন্য আমি জানি না, আমরাই ধরে রাখি। আমরা যদি আমাদের মতো, আমাদের কথা হচ্ছে যে আমরা যতক্ষণ আছি ক্ষমতায় ততক্ষণ যেন আমরা জনগণকে সার্ভ করতে পারি। এবং এটা একটা জায়গায় নিয়ে গেলে পরে হয়তো এটা রান করবে অবশ্যই automatic। অবশ্যই এটা। অবশ্যই আমরা বাংলাদেশে অনেক কিছু করা যায় না বলতো, আমরা তো দেখছি যে অনেক কিছুই করা যায়, খুব এফিশিয়েন্টলি করা যায়, চুরি না করে করা যায়। আচ্ছা, আপনি এর আগে একটা আমার সাথে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে চাইনিজ ইনভেস্টমেন্ট হসপিটাল সেক্টরে, এবং এটা নিয়ে আমরা দেখলাম যে সারা দেশে ব্যাপক আলোচনাও হচ্ছিল। এইটার কোনো অগ্রগতি আছে কিনা যে চায়না তো 1000 শয্যার হাসপাতাল করবে, এটা এবং আমাদের আরো 2টা হাসপাতাল? না, আরো 2টার বিষয়টা আমি বলতে পারবো না, বাট চায়না ওইটার ব্যাপারে তারা এখনই টাকা পয়সা দিতে রাজি আছে, এখনই মানে অলরেডি 1000 শয্যার হাসপাতাল, যেটা 1000 শয্যার হাসপাতাল। এবং এটা আমরা চাচ্ছি যে এটা উত্তরবঙ্গে হোক, এবং যেইখানে উত্তরবঙ্গে যেই জায়গাটায় হবে ওই জায়গাটায় আমরা হেলথ সিটি করে ফেলবো। মানে ওইটা তো একটা হবে, সাথে ধরেন একটা মেডিকেল কেন্দ্র কলেজ করে হলো, আশপাশের। একটা নার্সিং কলেজ হলো, ওইটাকে ঘিরে আর কত কিছু করা যায়, মানে এমন একটা হেলথ সিটি তৈরি হয়ে যাবে। এই জায়গাটা কি ফাইনালাইজ হয়েছে? উত্তরবঙ্গ Finalize- আপনি বলছেন, খুব দ্রুত আমি আপনার এবং নেক্সট টাইম, তিস্তার পারে এটাও বলছেন। আপনার নেক্সট টাইমে আসুই, তাহলে আপনার ইনশাল্লাহ আমি বলতে পারবো। না, এটা তো একটা ভালো উদ্যোগ, এবং এটা নিয়ে জনগণের প্রচুর আগ্রহ আছে। অবশ্যই এটা সবাই নিয়ে তো ভালো আগ্রহ চিকিৎসা আছে। আবার ইকোনমিক জোন নিয়েও কিছু ডিসিশন ছিল, এগুলোর ব্যাপারে কি কোনো অগ্রগতি আছে? ইকোনমিক জোনগুলোকে আমরা স্ট্রিমলাইন করছি। কোরিয়ান ইপিজোডের 25 বছরের যে সমস্যাটা, আমরা এই সমস্যাটা মিট করেছি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে। ওইখানে কি প্রচুর- সমস্যা ছিল এটা? ওদের যেটা হচ্ছে যে আপনি যেই ল্যান্ড ওরা নিয়েছিল, ডেভেলপ করেছে, ওই ল্যান্ডের মিউটেশন গুলো পাচ্ছিল হচ্ছিল না। না। হ্যাঁ, মানে ফাইনাল কাগজপত্র হচ্ছিল দিচ্ছিল না। তো ফাইনাল কাগজপত্র না হলে যেটা হয় যে ওদের ওইখানে এসে ইনভেস্টমেন্ট করতে গেলে একটু আচ্ছা। হেসিটেট ফিল করে। হ্যাঁ, তো ফলে যেটা হয়েছে যে ওদের ওইখানে একসময় ইভেন স্যামসাং আসছিল ইনভেস্ট করতে, পরে তো স্যামসাংও চলে গেছে, যে না এখানে যদি কাগজ না পাই তাহলে আসবে কেন। তো এই জায়গাগুলো এটা আমরা একদম এখন কি আবারও আসতে পারে তারা? এখন অনেকে আসতেছে, তারাও অনেক গুছাচ্ছে। আমরা আশা করছি যে মানে জায়ান্ট কোম্পানির মধ্যে কেউ কি প্রাথমিকভাবে আপনাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে আমরা বিনিয়োগের ব্যাপারে মোটামুটি পজিটিভ সিদ্ধান্ত নিয়ে? সবাই, প্রথম কথা হচ্ছে সবাই আসছে। অনেকগুলো তো আগে বটলনেক ছিল, অনেকগুলো ইস্যু যেমন ধরেন তৈরি করে রেখেছে। একটা হচ্ছে যে আপনি বছর পর বছর আপনি ফরেন ইনভেস্টরদেরকে আপনি বিদেশে তাদের টাকা রিমিট করতে দেন নাই। জি। যে লোকটা বাংলাদেশে এসে ইনভেস্ট করছে, সে যে বিজনেস করছে, তার তো আপনি প্রফিটটাকে তো বিদেশে নিতে দিবেন। এনশিওর করতে। তো আগের শেখ হাসিনার গভর্নমেন্ট সেটা দেয়, তারা বলে যে ওইটা গেলে রিজার্ভ কমে যাবে এই ভয়ে। হ্যাঁ, এতে এত চুরি চামারি করছে, পরে ওই চুরি চামারির দায়টা আসলে এদের উপরে চাপানো, মানে তার প্রবলেমটা এদের উপরে ট্রান্সফার করা। ওই কারণে অনেকে বিদেশে টাকা পাঠাতে পারে নাই। ফলে যেটা হচ্ছে যে এই বিদেশে যে টাকা পাঠাতে না পারার কারণে নতুন ফরেন যে ইনভেস্টমেন্ট হবে, সে তো এসে যারা অলরেডি ফরেন ইনভেস্টর তাদেরকে জিজ্ঞেস করে কি আমি এখানে ইনভেস্টমেন্ট করলে লাভটা কি। তখন ওরাই বলতেছে না এখানে ইনভেস্ট করতে এসো না, আমরা কিন্তু আমাদের প্রফিট নিয়ে বসে আছি, কিন্তু আমরা তো বিদেশে টাকা পাঠাতে পারতেছি। কিন্তু আপনি যখন এই কথা বলছেন তখন একটা নিউজ আমাদের কিন্তু এখন আমরা সবাইকে সবাই টাকা রিমিট করতে পারছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই, সবাই টাকা বিদেশে পাঠাতে পারছে। যে কোম্পানি সেটা হচ্ছে ব্রিটিশ আইনের ভিতর থেকে, আইনের ভিতরে, এবং সবাই, কেউ বলছে না যে না আমি তাকে দিচ্ছি না, প্রফিটটা নিতে পারছি না, সবাই নিচ্ছে। ফলে ইট সেন্ডস গুড সিগন্যাল টু দ্য আউটসাইড ইনভেস্টর। তারা দেখছে যে না এখন বাংলাদেশ আসে, এবং আমরা অনেক ধরনের ইনভেস্টমেন্টের প্রপোজাল পাচ্ছি। আমরা যখন আপনারা এই ভিডিও কনফারেন্স হচ্ছিল তারপর পরে একটা নিউজ দেখে অনেকে দ্বিধান্বিত, কনফিউজড হয়েছে যে জ্বালানির মূল্য বৃদ্ধি। তো এরকম এটা কি সমন্বয়ের অভাব? না, তারা পলিসি যদি জ্বালানি চেঞ্জের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল মার্কেটে জ্বালানি অনেক হাই, জ্বালানি অনেক এই ক্ষেত্রে জ্বালানি, আমি যদি বলি যে পেট্রো বাংলার এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিস গুলো কি আপনারা বাড়িয়েছেন, কিংবা ফরেন ইনভেস্টমেন্টের আমরা ক্ষেত্রে এখানে কোনো ওইটার ইনভেস্টমেন্ট ব্যাপারে আছে একটা কিনা? মাস্টার প্ল্যান নিচ্ছি এবং এক্সপ্লোরেশন আমরা বাড়াচ্ছি।
আমরা গ্যাস প্রমের সাথে কাজ করে আমরা নতুন নতুন কূপ খনন করছি। তারপরে বাপেক্স কে দিয়ে কূপ খনন করা হচ্ছে, এক্সিস্টিং কূপগুলোকেও আরো বেটার কিভাবে ওইখান থেকে গ্যাস পাওয়া যায় সেটা দিচ্ছি। বাট তারপরে হয় কি, আমাদের গ্যাসের যে প্রাপ্তিটা সেই অনুযায়ী আমাদের তো যে ডিমান্ড তো অনেক হাই, সেটা মিটে না। আর সেই জন্য আমরা দেখেন এই যে এবার কাতারে যেটা হচ্ছে, কাতারের সাথে আমাদের এগ্রিমেন্ট ছিল 40টার মতো কার্গো আমরা আনবো। এখন আমরা এটাকে বাড়িয়ে 124টা আনা যায় কিনা প্রতি এলএনজি গ্যাস, যেটা এলএনজি। তো বলা হয় কি, ওগুলো আসলে আমাদের এরা নিশ্চিত থাকবেন যে তারা ভালো সাপ্লাইটা ইমপ্রুভ করবে, আর সাপ্লাই ইমপ্রুভ করলে সবাই এক্সপানশনে যেতে পারবেন। কিন্তু একটা জিনিস কি, আগে যেই দামে বিক্রি হতো গ্যাস, এটার থেকে এখন দাম বেশি দিতে হবে। দাম না বেশি হলে আমরা ইম্পোর্ট করতে পারবো না। মানে সাবসিডিটা বেশি দিলে এটা তো আবার ইকোনমির উপরে এটা প্রভাব। একটা কথা আসছে, যেহেতু আমরা ইকোনমি কথা বলছি, যে এবারের বাজেট, কেউ কেউ বলছেন যে এবারে বাজেটটা ছোট আকারের হবে, কেউ বলছেন এডিবিটা একবারে ছোট স্কুইজ করে নেওয়া হবে। আবার আমরা পত্রিকায় রিপোর্ট দেখলাম যে গত এডিবির অনলি 37% ইমপ্লিমেন্ট হয়েছে। এই একটা প্রেক্ষাপটে মানে নেক্সট বাজেটটার ব্যাপারে কি আপনাদের আমার মনে পরিকল্পনা? হয় যে আপনারা একটু ওয়েট করেন, ভালো নিউজই পাবেন, আমি একটু বলতে পারি, বাজেট রিলেটেড বিষয়ে। এবং আমরা আমাদের ইকোনমি যেইটা লাগবে আমরা সেই কাজটাই করব, ইকোনমিক গ্রোথের জন্য যা যা প্রয়োজন সেটা। বাট যেটা হচ্ছে বাহুল্য খরচ, হ্যাঁ, আপনার এমন এমন খরচ আপনি করলেন যেগুলো আসলে দরকার নাই। হ্যাঁ, যে ইয়েতে কর্ণফুলী নদীর নিচে দিয়ে আপনি আন্ডারগ্রাউন্ড টানেল করলেন, ওইটা কি দরকার ছিল? আপনি যে দেখেন কোনো গাড়ি ওখান দিয়ে চলে। ঢাকার মেট্রো রেল প্রকল্প কি আপনারা প্রসিড করবেন? মানে জাপান ভিজিট আছে আপনাদের সামনে? অবশ্যই। এই যে আরো 5টা লাইন, যে একটা মাত্র লাইন হয়েছে 6টার মধ্যে, বাকি 5টার ব্যাপারে কোনো আরো বেশি, বরং আমরা চায়নায় যে ইভেন ঢাকা টু চিরাং কিভাবে ইলেকট্রিক ট্রেন করা যায় সেই বিষয়ে আলাপ করে এসেছি। আমাদের তো প্ল্যান আছে, সবকিছু আমরা গুছিয়ে রাখতে চাই। মেট্রো রেলটা কি আপনারা কি স্পেসিফিক কোনো মানে আগায় নেয়ার কিংবা কবে নাগাদ আরো দুই একটা লাইন? অবশ্যই আমাদের প্ল্যান আছে যে এটাকে কিভাবে আগে। জাপান সফরে এই নিয়ে কি, যেহেতু জাপানি সহযোগিতায় এই প্রজেক্টটা বাস্তবায়িত হচ্ছে মূলত, আমরা আশা করছি যে এটা নিয়ে আমাদের মানে জাপানে আমরা যাচ্ছি, জাপানের প্রাইম মিনিস্টার এর সাথে কথা হতে পারে আমাদের চিফ অ্যাডভাইজারের। ওইটাও জাপান সফরটা হচ্ছে নিকে, যে একটা নিকে এশিয়া একটা অর্গানাইজেশন আছে, তারা খুব নামকরা পত্রিকা, বা তারা একটা আসলে প্রতি বছর একটা জাপানে একটা বড় কনক্লেভ করে, অনেক বড় কনফারেন্স করে ওইখানে, ওয়ার্ল্ডের এশিয়ার বিশেষ করে টপ লিডাররা যান। তো ওইখানে যাচ্ছেন। তো এটার সাইড লাইনে আমরা আশা করছি যে জাপানিজ প্রাইম মিনিস্টারের সাথে একটা মিটিং হবে, এবং এই প্রজেক্টগুলোর অগ্রগতি এবং এগুলাকে স্পিড আপ করার ব্যাপারে ফান্ডিং এর ক্ষেত্রে অন্যান্য জাপানিজ মিনিস্টার আছেন, জাইকার প্রতিনিধি আছেন, সবার সাথেই কথা হওয়ার আশা করছি। আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। একটা হলো যে টাকা পাচার হয়ে গেছিল বাংলাদেশ থেকে, এই টাকা পাচারকৃত টাকা ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি কতটুকু? এইটা নিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংক প্রচুর কাজ করছেন। তারা যেটা করছেন যে তারা কিছুদিন আগে ইউকেও সফর করেছেন, লন্ডনেও সফর করেছেন, আমরা এটা নিয়ে প্রেস রিলিজ দিয়েছিলাম। তারা অনেক এগুলোর জন্য স্পেশালাইজড লিগ্যাল ফার্ম আছে, তাদের সাথে আমরা সিরিজ আকারে মিটিং করছি কিভাবে আনা যায়। তো এটা হয় কি, অনেক ক্ষেত্রে যেটা হয় যে তারা চায় যে স্প্লিট করতে চায়, যে আমি যে টাকাটা আনবো আমাকে কমিশন দিতে হবে। এই পুরো জিনিসগুলো নিয়েই কথাবার্তা হচ্ছে তাদের সাথে। এইটা আপনি জানেন অনেক কোন দেশে এটা অনেক বছর লেগে যায়। যেমন ধরেন অ্যাঙ্গোলার থেকে প্রচুর টাকা ব্যয়, ওরা $14 বিলিয়ন এনেছে 5 বছরে। তা আমরা তো এমন ভাবে কাজটা করতে চাই যে যাতে এই বছরে কিছু টাকা আসে, বাকিগুলো টাকার আসারও বন্দোবস্ত আমরা করে রেখে যেতে চাই। এই পাচারকৃত টাকা ফেরত আনার একটা প্রক্রিয়া শুরু করে যেতে এটা আনতে হবে, কারণ দেখা যাচ্ছে যে যারা এই টাকাটা নিয়ে গেছেন তারা তো বসে নেই, তারা প্রোপাগান্ডা করছেন, তারা বিভিন্ন ভাবে টাকাটা খরচ করছেন, করে এই বাংলাদেশের এগেইনস্টে দুনিয়ার তারা মিথ্যা কথা বলছেন। আরেকটি প্রসঙ্গ নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত, মানবিক করিডোর। এই মানবিক করিডোরের বিষয়টি এখন কি পর্যায়ে আছে? আমার এই বিষয়টা নিয়ে আমাদের
ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যু, উনি কিন্তু এটা নিয়ে কথা বলেছেন। ডক্টর খলিলুর রহমান। তা আমার ওইখান থেকে তো অ্যাড করার মতো কিছু নাই। কথা হচ্ছে যে এই বিষয়টা কেন উঠলো এই জন্য যে রাখাইনে একটা মানবিক বিপর্যয় হয়েছে। মানবিক বিপর্যয় হয়তো অনেকে না খেয়ে পেয়ে বাংলাদেশে আসছেন, তো যাতে রাখাইনে যে লোকগুলো আছে তাদের খাবারটা যেন ওইখানে রাখাইনেই দেওয়া যায়, সেই জন্য একটা মানবিক একটা চ্যানেল তৈরি করা, চ্যানেল তৈরি করে তার কাছে যাওয়া। কিন্তু এই কাজটা কি আমি করব? এই কাজটা করবো হচ্ছে ইউএন, জাতিসংঘ করবে। জাতিসংঘ করবে। জাতিসংঘ এই কাজটা করবে কিভাবে? জাতিসংঘ ওই দেশের ওই রাষ্ট্রের সাথে কথা বলবে, আমাদের সাথে কথা বলবে, তারপরে জাতিসংঘ অন্যান্য যারা অ্যাক্টর আছে সবার সাথে কথা বলে একটা ডিসিশনে যাবে। তখন তো আমরা রেসপন্ড করব যে হ্যাঁ আমরা রাজি কি। বাট সোফার এটা নিয়ে কোনো ডিসিশন হয়নি এটা। বাট আমরা বলেছি যে যদি জাতিসংঘ রাজি হয়, এটা করতে চায়, আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত আমরা নিব। আমরা এই বিষয়ে আমাদের উইলিংনেসটা জানিয়েছি। এই যা আমাদের তরফ থেকে এতটুকু। আরেকটি বিষয় খুব আলোচিত সাম্প্রতিক সময়ে, আপনারা যে 11টা সংস্কার কমিশন করেছেন, 10টা কমিশনের রিপোর্ট নিয়ে কোনো মতদ্বৈত মানে সমালোচনা দেখা যায়নি, কিন্তু নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এটার প্রতিবাদ জানিয়েছে এবং হেফাজতে ইসলাম ঢাকায় একটা বিশাল সমাবেশও করে ফেলেছে এর মধ্যে। তো কেন এই বিষয়টা কেন এইভাবে হলো? এই বিষয়টা ওনারা যে কথা বলছেন আমরা এটা শুনছি। আমরা মূল কথা হচ্ছে যে এই বিষয়ে যদি কোনো ডিসিশন হয়, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট দিয়েছেন, আমরা তৈরি করে দিয়েছি, বাট এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, তারা একটা দিয়েছেন, এটা তো এটা গভর্নমেন্টের ডিসিশন না, ওনারা একটা কমিশন করেছেন, ওনারা আমাদেরকে দিয়েছেন। এখন এটা নিয়ে আমাদের এটা কি হবে, কোন পর্যায়ে যাবে, সেটা আমাদের কি যেন ক্যাবিনেটে এটা ডিসকাশন হবে। বাট যাই হোক, এটা যেটা হবে যে কি আমাদের তরফ থেকে পলিটিক্যাল একটা ডিসকাশনের পরেই এগুলো হবে। আমরা কোনো কাজই আসলে পলিটিক্যাল কনসেনসাস না, সেটা তো অন্য কমিশনের রিপোর্টগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন, কথা হচ্ছে, কিন্তু এখানে যে অভিযোগটি আসছে স্পষ্টভাবে যে 90% মুসলিমের দেশে আপনারা কোরআন এবং সুন্নাহ বিরোধী কিছু প্রস্তাব এখানে নিয়ে আসা হয়েছে। এটা ওনাদের ওনারা একটা রিপোর্ট দিয়েছেন, এটা তো আমাদের রিপোর্ট না, এটা ওনাদের রিপোর্ট। এই কিন্তু আমরা তো এটা বলছি না যে আমরা ইমপ্লিমেন্ট করছি বা করেছি। এই পুরো জিনিসটা নিয়ে ক্যাবিনেট এখনো কোনো ডিসিশন নেয়নি। এবং এটা যাই হোক, এটা একটা আজকে এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার কথা বলেছেন, আমি সবাইকে অনুরোধ করব তার বক্তব্যটা শুনতে। না, সেটা ইয়ে করব, কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে আর কোনো সিদ্ধান্ত হয়নি। তারা এটা কমিশনের রিপোর্টটাই প্রত্যাখ্যান করার কথা বলছিলেন, কিন্তু এখন পর্যন্ত তো ওই রকম আলাদা কোনো রিপোর্ট হয়নি। বাট আমরা দেখছি যে এটাকে ঘিরে নারী সমাজকে নিয়ে অনেকে অনেক ধরনের বিদ্বেষমূলক সহিংস কমেন্ট করছেন, এটা তো খুবই আনফরচুনেট। আরেকটা বিষয় আসছে যে সাংবাদিকদের চাকরিচ্যুতি কিংবা একটা প্রেস কনফারেন্সে 3 জন সাংবাদিকের প্রশ্ন করা নিয়ে ফলো আপ যে ঘটনা ঘটেছে, একটা টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে গেছে, দীপ্ত টিভি, আরো 2জন সাংবাদিক যিনি প্রশ্ন করেছিলেন সংস্কৃতি উপদেষ্টাকে, তাদের চাকরি চলে গেছে। পাশাপাশি আমরা দেখলাম যে একটা জাতীয় দৈনিকে, ইংরেজি দৈনিকে এমনও রিপোর্ট হয়েছে যে সাংবাদিক নির্যাতনের যে চিত্র ছিল, এখানে শুধু অ্যাক্টর চেঞ্জ হয়েছে কিন্তু চিত্র আগের মতোই রয়ে গেছে। এগুলো যারা এটা বলতেছেন, এটা আমি বলবো যে এটা মানে আগের সাথে যদি আমাদেরকে তুলনা করেন, এটা একটা মানে মিথ্যা এবং অপলাপ, মিথ্যার অপলাপ। এইরকম বড় মিথ্যার হতে পারে না। প্রথম কথা হচ্ছে যে 3 জনের যে চাকরি গেল, এই চাকরিটাকে আমরা খেয়েছি। এটা কি গভর্নমেন্ট এটার জন্য দায়ী? গভর্নমেন্ট কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করেছে? এখন আপনি এবং যেই যে দীপ্ত টিভি বলেন, চ্যানেল আই বলেন বা আর একটা কি জন্য, তারা যে অ্যাকশনগুলো নিয়েছে সেটা তাদের পত্রিকার, তাদের টিভি গুলোর সমস্যা, এটা তো আমাদের সমস্যা না। তারা আগে কি করেছেন, আগে হয়তোবা দালালি করেছেন, সেই দালালিকে আবার ঢাকতে যে হয়তোবা এর চাকরি খেয়ে দিচ্ছেন, এটা তো তাদের বিষয়। আমাদের এই বিষয়ে আমাদের
কোনো ধরনের, এবং যারা আমাদেরকে এখানে জড়িয়ে কথা লেখালেখি লিখছেন তারা মিথ্যা কথা বলছেন, একদম ভয়ঙ্কর রকমের মিথ্যা কথা বলছেন। আমরা তাদেরকে, আমি নিজে ইনভাইট করেছি, আপনি ইনভেস্টিগেট করে দেখেন যে আমাদের এখানে কোনো রোল আছে কিনা। আর এই 3টা চাকরি যাওয়া নিয়ে যদি বলেন যে না আগের থেকে কি ডিফারেন্স, তাহলে আমি বলবো যে আপনি আগে যেই সমস্ত কেস হয়েছে, যে সমস্ত সাংবাদিক নির্যাতন হয়েছে, পত্রিকা বন্ধ হয়েছে, এগুলা আপনারা ইচ্ছা করে ইগনোর করছেন, ইচ্ছা করে ইগনোর করছেন। এবং তারা বলছেন যে হত্যা মামলা কিংবা এই সমস্ত প্রসঙ্গ আসছে। হত্যা মামলা কি আমরা দিয়েছি? না, এটা সাংবাদিকতা রিলেটেড বিষয়ে মামলা হয়েছে না, নাকি ভিন্ন কারণে? এটার জন্য আমরা দায়ী নাকি? এটা কি আমরা দিয়েছি? এটা না, যদি সরকার দেয় নাই। গভর্নমেন্ট যদি দিত তাহলে হতো। আগে কি হয়েছে? আপনি সাংবাদিক কাজলকে কতদিন নিখোঁজ ছিলেন? 53 দিন। রাইটার মুস্তাক আহমেদকে নিয়ে পিটিয়ে তাকে ইভেনচুয়ালি উনি মারা গেছেন কাস্টডিতে। তারপরে ইয়েকে দেখেন, উৎপল দাস নামে একটা ছেলে ছিল না, কতদিন গুম হয়ে থাকলেন। আর কত কত শত শত সাংবাদিকের এগেইনস্টে আমরা আমার দেশ সাক্ষী, আমাদের রহমান সাক্ষী, এরকম তো মাহমুদ ভাইকে কিভাবে তারা ইয়ে করেছে, যে কুষ্টিয়াতে আদালত প্রাঙ্গণে, পত্রিকাও তো বন্ধ করে। তাহলে এই যে ওইটার সাথে যে মিলান, যে আগের থেকে ইয়ে হয় নাই। আর এখন আমরা কাউকে বলছি যে আপনি এটা লিখবেন, এটা লিখবেন না, আমরা কোনো ধরনের কোনো ডিকটেশন পান না। কেউ বলে যে এই রিপোর্টটা সরান, এক স্যাক করেন আমাদের গভর্নমেন্টের থেকে? গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের কোনো স্বাধীনতার বিষয়ে কোনো ধরনের কোনো বেরি পড়ানো হচ্ছে না। কিন্তু মালিকরা নিজেরা যদি এই ধরনের কাজ করেন, হ্যাঁ, সেটা তো তাদের সমস্যা, এটা তো আমাদের সমস্যা না। এবং মালিকরা তাদের সাংবাদিকদের ট্রেন আপও করেন না কিভাবে কোশ্চেন করতে হবে, সেটাও জানেন না। সর্বশেষ একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব, যে বিএনপি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরপর 3বারের প্রধানমন্ত্রী, তো উনি আজকে দেশে ফিরে এসেছেন। জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? খুবই গুড নিউজ। উনি তো মানে দেখেন, ওনার যখন সবচেয়ে কঠিন সময় তখন উনি বিদেশ যান নাই। উনি খুবই একজন দেশপ্রেমিক একজন মানুষ। আপনি দেখেন উনি 2017 সালে, আমার মনে আছে আমি তখন সাংবাদিক ছিলাম, উনি তখনই কিন্তু এই 17 সালের শেষের দিকে যখন লন্ডনে গিয়েছিলেন, কেসগুলো হচ্ছে, উনি লন্ডনে গিয়েছিলেন। অনেকে কিন্তু ওনাকে সেই সময় বলছেন যে ফিরে আসেন না, আপনাকে কিন্তু তারা অন্যায়ভাবে জেলে পাঠাবে। ঘটনা তাই ঘটেছে, কিন্তু উনি তো এখানে থাকেন নাই। উনি দেশের মানুষের প্রতি যে তার মমত্ববোধ, তাতে উনি ফিরে এসেছেন। এবং দেখেন উনি ছিলেন এই পুরো জুলাই আগস্টের আন্দোলনের একটা বড় ইন্সপিরেশন, ঠিক আছে? এবং উনি ফিরে এসছেন। আমরা তার শারীরিক উনি আরো শারীরিকভাবে আরো সুস্থ হন, দেশের মানুষের জন্য অনেক দিন ধরে দেশের মানুষের সাথে থাকেন, তাদের জন্য কাজ করেন, এটা আমরা চাই। শফিক ভাই, আমার মনে হয় দীর্ঘ সময় আপনার নিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দেশের পক্ষ থেকে আমরা ডাক দিলেই আপনাকে পাই, আপনি এসে সব বিষয়ে, আমি বলবো যে সাংবাদিকরা তো জনগণের কথাই বলে, মুখপাত্র হিসেবে আপনি সরকারের তরফ থেকে জবাবগুলো দেন, এই জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমার দেশ স্পেশালে আমাদের অতিথি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছ থেকে সমসাময়িক নানা প্রসঙ্গে আলোচনা শুনলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে কোনো অনুষ্ঠানে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।